নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৪১তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম শত যন্ত্রণা ব্যথার মধ্যে দিয়েও তার অভিমানিনীর সাথে বেশ খুনসুটিময় কথা চালিয়ে যেতে থাকে। এর পরবর্তীতে বিদিশা কি তার এই অবস্থার কথা জানতে পারবে? সেটি জানতে হলে আমাদের গল্পটি শুনতে থাকুন। ভালোবেসি তোমায়। বিদিশা সারাদিন ক্লাস নিয়ে ব্যস্ত হলেও মনের মধ্যে ভাজে ভাজে অভিমান জমে উঠতে থাকে। একটাও ফোন নেই। বিদিশা কি করে বেঁচে আছে না মরে গেল জানার ইচ্ছেও নেই। এত কাজের চাপ। বিদিশা আরও কাজে ডুব দেয়, যেন ভুলে যেতে চায় বাস্তবকে। প্রবাল কখন ভেতরে এসে দাঁড়িয়েছে বিদিশা জানে না। বলল, ম্যাডাম, আজ ছুটি হবে না? টাইম পার হয়ে যাচ্ছে যে। বাচ্চাগুলোকে মারবে নাকি? সবগুলোর দেখো কেমন মুখ শুকিয়ে গেছে। স্টোরি বোর্ড রেডি করে দিয়েছিল তো বিদিশা। প্রবালের কথা শুনে থমকে গেল। আশেপাশে বসে থাকা মুখগুলো সত্যিই করুণ। সবাই যেন একবারে একসাথে জাতাকলে পড়েছে। বিদিশা বলল, যাও আজ ছুটি। বিদিশা আবার কাজে মন দিল। একে একে সবাই বেরিয়ে গেলে রইল শুধু প্রবাল। প্রবাল চুপচাপ দাঁড়িয়ে আছে। বিদিশা বিদিশার মতো কাজ করে যাচ্ছে, যেন ঘরে একা। অন্যদিন কথার ফুলছুরি ছোটে, আজ সেখানে শীতের রাতের থেকেও নিস্তব্ধতাটা বেশি। কিন্তু আজ কিছু একটা চাই বিদিশাকে স্বাভাবিক করার জন্য। ধীরে ধীরে এক পা দুই পা করে সামনে এগিয়ে দাঁড়ালো প্রবাল। বিদিশা চুপ। প্রবাল বলল, বিদিশা, একটা কথা বলার ছিল। মুখ তুলে তাকালো বিদিশা। বিদিশার মুখ দেখে প্রবালের গলা কেমন শুকিয়ে এলো। এ কি চেহারা করেছে, যেন শতবর্ষের অমাবস্যা একসাথে অন্ধকার করে রেখেছে মুখটাকে। যেন ঈশান কোণে জমে থাকা কালো মেঘ ঝরে পড়ার অপেক্ষায়। এই অবস্থা সামাল একমাত্র সোহমই দিতে পারবে। পৃথিবীর কারো কেন, ভগবানেরও সাধ্যি নেই। কিন্তু খাদে যখন সোহম ফেলেই দিয়েছে প্রবালকে, প্রবাল দৃঢ়প্রতিজ্ঞ, এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। আর এটাও নিশ্চিত, আজ জিতলে পৃথিবী যে মেয়েই আসুক না কেন প্রবালের জীবনে, তাকে মানিয়ে রাখা বাঁ হাতের খেল হবে। তাই প্রবাল দেরি না করে মাঠে নেমে গেল। বিদিশার পাশে বসে একটু আমতা আমতা করতে লাগলো। বিদিশা খেয়াল করলো কিছু বলতে চাইছে প্রবাল, কিন্তু পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু বলবে প্রবালদা? বলতে তো চাই। বলো, শুনছি। বড্ড নিষ্প্রভ গলায় বলল বিদিশা। আসলে এত তাড়াতাড়ি হলো? কি হলো? সোহমদাকে বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে বিদিশা। জিজ্ঞেস করলো, বলো কি হলো সোহমের? প্রবাল কথা হারিয়ে ফেলে, কি বলবে বুঝতে পারে না। বিদিশার চোখ জ্বলে উঠছে যেন। বলল, জিজ্ঞেস করছি, জবাব দাও, কি হলো সোহমের? সোহমের নাম শুনে বৃষ্টিতে চুপচুপে ভেজা কাঠের যেন আগুন লেগে গেল। প্রবাল কি বলবে না বলবে, কতটুকু বলবে, এই ভয়ে বলেই ফেলল, সোহমদা আমার কারণেই গেছে কলকাতায়। আমি পাঠিয়েছি একটি বিশেষ কারণে। আমি বলেছি কাউকে বলো না, বললে আমার সর্বনাশ হয়ে যাবে।
তুমি পাঠিয়েছ? হ্যাঁ। এখন যে কথাগুলো বললে তা একবারও সারাদিনই মনে পড়ল না? বললাম যে বললে সর্বনাশ হয়ে যাবে। তবে এখন কেন বললে? এই যে মন খারাপ করে সারাদিন না খেয়ে আছো তাই। সোহমদা জানলে ভীষণ বকবে আমাকে। বিদিশা মাথা নিচু করেই রইল কিছুক্ষণ। তারপর ব্যাগপত্র গোছাতে গোছাতে বলল, দেখো প্রবলদা, ও কার কাছে গেছে, কোন মিশনে গেছে তাতে আমার বলার কিছু নেই। কিন্তু আমার কথা হলো যাওয়ার আগে একটা খোঁজ পর্যন্ত নিল না। না না নিজের খবর দিল, না আমার খবর নিল। ও ভালো করেই জানে ওর সাথে না থাকলে আমি কেমন থাকি। তবে কেন এমন করছে আমার সাথে, আমার দুঃখটা সেখানেই। বলতে বলতে বিদিশার ঠোঁট ফুলে আসে, গলা বুঝে আসে। প্রবল আবার ঝাঁপিয়ে পড়ে যেন, বাধা দিয়ে বলে, সেটাই তো কথা বিদিশা, যেখানে গেছে সেখানে ইলেকট্রিসিটি নেই, সাথে কোনো নেটওয়ার্কও নেই। বিদিশা এবার প্রবলে চোখে চোখ রেখে বলে, কেন? অ্যামাজনের জঙ্গলে পাঠিয়েছ নাকি? থতমত খেয়ে প্রবাল বলে, ও ওরকমই অনেকটা। সোহমদার কাছেই সব শুনো। এখন চলো, তোমাকে বাড়ি দিয়ে আমি বাড়ি যাব। বিদিশাকে বাড়ি পৌঁছে দিয়ে অপূর্ববাবুর সাথে দেখা করে ভালো মন্দ খোঁজ নিয়ে সোহমের ফ্ল্যাটে পৌঁছায় প্রবাল। প্রবালের জন্য সোহম দরজাটা ভেজিয়ে রেখেছিল। বাইরে দাঁড়িয়ে প্রবাল ফোন করলে সোহম ভেতরে আসতে পারে। ভেতরে ঢুকে সোহমের অবস্থা দেখে ঘাবড়ে যায় প্রবাল। সোহমের কাছ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনে শিউরে ওঠে। সন্দেহ প্রকাশ করে, ইনস্টিটিউটে কেউ নেই তো যে সোহমের খবর দেয়। সোহম দ্বিমত প্রকাশ করে না, তবে বলে যে এখনো সময় আসেনি। অজিতের কথা শুনে প্রবল বলে, যদি অন্তত পুলিশে একবার জানিয়ে রাখা যায় তবে ভালো হয়। এটা তো প্রাণঘাতী হামলা। কিন্তু সোহম রাজি হয় না, কারণ বিদিশার নাম উঠে আসবে এখানে। আর বিদিশার নাম উঠতেই সোহমের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। প্রবালকে জিজ্ঞেস করলো বিদিশার কথা। প্রবালের সোহমকে অ্যামাজনে পাঠানোর কথা দুজনে একচোট হেসে নিল। কিন্তু প্রবাল লক্ষ্য করল সোহমের মুখে বিদিশার জন্য কষ্ট। সোহমেরও যে বিদিশাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তা সোহমের চোখ মুখে স্পষ্ট ছাপ ফেলে দিয়েছে। প্রায় ঘন্টাখানেক গল্পর পর বিদায় নিল প্রবাল। আর প্রবাল যেতেই বিদিশার চিন্তায় অস্থির হয়ে উঠল সোহম। বেশ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে বিদিশাকে ফোন করার সিদ্ধান্ত নিল। সোহম ফোন করলো বিদিশাকে। সারাদিন না খেয়ে থাকাতে বিদিশা একটু অসুস্থ বোধ করছে, সাথে সারাদিন প্রচুর খাটাখাটনিও গেছে। অপূর্ববাবু ঘুমোচ্ছেন, এই সুযোগে বিদিশাও বিছানা ধরেছে। অরুণা দেবী অনেক কবার বলে গেছেন খাওয়ার জন্য, কিন্তু বিদিশা যেন পণ করে আছে, সোহমের সাথে কথা না হলে সে খাবে না। বেজে উঠল ফোনটা। সোহমের ফোন দেখে লাফিয়ে উঠে বসল বিদিশা। মনের ভেতরে অভিযোগগুলো ঝড় তুলে দিয়ে সোহমকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বিদিশা শান্ত, শীতল। আস্তে করে ফোনটা রিসিভ করে চুপ করে রইল। বিদিশার নিস্তব্ধতা সোহমকে বুঝিয়ে দিল ওপারে কত বড় ঝড় অপেক্ষা করছে। দুপাশেই নীরবতা যেন দখল করে নিয়েছে সম্পূর্ণ জায়গাটা। দুজনেই চুপচাপ, নীরবতা যেন শেষ নেই। খানিকক্ষণ কেটে যাওয়ার পর সোহম নীরবতা ভেঙে বলল, কাল ইনস্টিটিউটে যাবার আগে আমার এখানে আসতে পারবে? ভীষণ দরকার, কিছু কথা আছে। বিদিশা যেন আরো শান্ত হয়ে গেল, ধীর, শান্ত, স্থির হয়ে বলল, কতক্ষণ আগে? বিদিশার কথা সোহমের বুকে যেন
আনন্দের দোল লাগিয়ে গেল। সোহম বলল, ঘন্টাখানেক হলে ভালো। আমি বিকাশকে দুজনের খাবার দিয়ে যেতে বলবো। তুমি পারলে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসো। আমি অপেক্ষা করব। অনেকদিন দেখা হয় না বলো। সোহমের শেষের কথায় বিতিশার সব অভিমান যেন ভাসিয়ে নিতে চায়। হুম, কিন্তু বিতিশা রাগ পুষে রাখে, কারণ বর্ষণ ফোন নয়, সামনাসামনি হবে। সোহম আর বিতিশা কেউই আর কথা বাড়ায় না। ফোন রাখার পর বিতিশা যেন আর খিদে সহ্য করতে পারছে না। তড়িঘড়ি দৌড়ালো মায়ের কাছে। পরদিন সকাল সকাল স্নান করে বিতিশা রেডি। বাড়িতে বলল, অনেক কাজ জমে আছে, ইনস্টিটিউটে যেতে হবে। খাওয়া দাওয়া ওখানেই হবে। আজ আর সাজগোজে মন নেই। কোনো রকমে তড়িঘড়ি দৌড় লাগালো। সারা রাস্তা বিতিশার ভিতর এক অদ্ভুত অস্থিরতা মেশানো আনন্দ বিতিশাকে যেন স্থির করে রাখতে দিচ্ছিল না। রাস্তা যেন শেষ হয় না। এদিকে সোহমও অস্থির। ব্যথা একটু কম থাকাতে হেঁটে চলে বেড়াচ্ছে। বারবার ব্যালকনিতে যাচ্ছে আর আসছে। হঠাৎ দেখলো বিতিশা আসছে। বিতিশাকে দেখে আর দেরি করলো না। দরজাটা খুলে দিয়ে বিছানায় গিয়ে অন্যদিকে মুখ করে ঘুমের ভঙ্গিমায় চুপ করে শুয়ে পড়ল। বিতিশা এসে দেখলো দরজাটা খোলা। আস্তে করে দরজাটা খুলে দেখলো সোহম নেই। ঘরে ঢুকলো। তারপর ব্যালকনিতে গিয়ে দেখলো সেখানেও নেই। ধীর পায়ে শোয়ার ঘরে ঢুকে দেখলো সোহম পেছন ফিরে শুয়ে আছে। বিদিশা ডাকলো, বাবিন, বাবিন। সোহম উত্তর নেয় না। সোহমের নাটক আর পছন্দ হচ্ছে না বিদিশার। রাগে টকবক করে ফুটছে যেন। ধূর ধার করে ব্যাগটা ছুঁড়ে ফেলে লাফিয়ে বিছানায় উঠে সোহমের বুকের ওপর বসে গেল, চিপে ধরল, বলতে লাগলো, খুব তেল, খুব তেল হয়েছে তাই না? আমার সাথে যোগাযোগ না রাখা না, দেখাচ্ছি মজা। অতর্কিত হামলায় সোহম অপ্রস্তুত। আশা করেছিল বিতিশা ওকে আদর করে জাগিয়ে তুলবে, কিন্তু বিতিশার এমন ধিঙ্গিপনায় সোহম হতভম্ব। সোহম ব্যথায় কোকিয়ে উঠে বলল, মাগো, কি দোষী মেয়ে, ছাড়ো আমাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।